সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশ নিবেদিত সুস্থ জীবনের গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। হজমের সমস্যা, টক ঢেকুর কিংবা গ্যাসের সমস্যা এবং সেই সাথে রাতের বেলা ঘুমাতে গিয়ে তীব্র জ্বালাপোড়া, অস্বস্তি এবং কাশি, এই সমস্যাগুলোতে আমাদের নিত্যদিনের জীবনযাত্রায় আমরা হুটহাট করে সাফার করে থাকি। হয়তোবা আমাদের পাশের পরিবারে যে লোকটি রয়েছে তিনি সাফার করছেন, কিংবা আমরা নিজেরাও সাফার করছি, কিংবা আমাদের পরিবারের কোনো না কোনো সদস্য সাফার করছে, কিন্তু প্রাথমিকভাবে বিষয়গুলোকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। দর্শক, গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি এবং গুরুত্ব না দিলে কী ধরনের জটিলতা হতে পারে, আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ বাহার হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রেন্টোলজি, স্কয়ার হসপিটাল লিমিটেড। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, একজন ব্যক্তির কাশি হচ্ছে, রাতে ঘুমাতে অস্বস্তি হচ্ছে এবং সেই সাথে টক ঢেকুর কিংবা বদহজম, এক একটা সিমটম এক এক জনের থাকে, কিন্তু বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক কাজকর্ম করছি কিন্তু গুরুত্ব দিচ্ছি না। আসলে কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? যে কোনো অসুখ হলেই তো চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এই কষ্ট, যেটা রাতে কাশি হয়, বুকে জ্বালা পোড়া হয়, এগুলি হওয়ার পরে সবাই তো নিজস্ব টোটকা চিকিৎসা নেন। টোটকা চিকিৎসা নেওয়ার পরে যদি তিনি সুবিধা পান না, তার অস্বস্তিগুলি থেকেই যায়, তাহলে তো ডাক্তারের সাহায্য নিতেই হবে। এই কষ্টগুলি তো অনেক ধরনের কষ্টের যে কোনো একটা হতে পারে। কাশি, তার ফুসফুসের অসুখ, তার ফ্যারিংসের অসুখ, ল্যারিংসের অসুখ, সাইনোসাইটিসের অসুখ, এসব অসুখ থেকে তো কাশি হতে পারে। রিফ্ল্যাক্স হলেও কাশি হতে পারে। বুকে জ্বালা পোড়া, এর চেয়ে সবচেয়ে মারাত্মক অসুখ হলো হার্টের অসুখ। সো যে কেউ বুকে জ্বালা পোড়াকে গ্যাস্ট্রিক মনে করে শুধু অ্যান্টাসিড খেয়ে 2-4 বার পার করতে পারেন, কিন্তু বারবার পার করার পরে একবার দেখা যাবে যে সত্যি সত্যি তার হার্টের অসুখটা হার্ট অ্যাটাকে পরিণত হয়েছে। একদমই। সো যারা যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন তত তাড়াতাড়ি ডিজিজগুলি এক্সক্লুশন হবে। ডাক্তারের কাছে গেলেই যে সব রোগ ধরা পড়ে তা নয়। একটা রোগের পরীক্ষা করলে সেই রোগ নাই, এটা শোনার রোগীর জন্য তো আমি তো মনে করি যে অনেক লাভের একটা জিনিস। একদমই একদম, তাই না? আমার এই অসুখ নাই, আমি একটা ইসিজি করলাম, করে যদি আমি দেখি যে আমার হার্টে অসুখ নাই, তাহলে তো আমার মনের শান্তিও বেড়ে যায়। আশ্বস্ত হওয়াটা খুব জরুরি, তাই না? এটা তো আল্লাহর অনেক মেহেরবানি যে আমি একটা পরীক্ষা করে দেখলাম আমার এই অসুখটা নাই। সেই জন্যই অসুখ হলে যতটুকু সম্ভব নিজের বিভিন্ন টোটকা চিকিৎসা নিয়ে যদি স্বস্তি পাওয়া না যায়, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একদমই। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো আর রোগীর মাথায় আসবে না, ডাক্তারের মাথায় আসবে। নিশ্চয়ই। স্যার, একজন ব্যক্তির গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ডায়াগনোসিস হয়েছে এবং তাকে ধরেন কোনো একজন চিকিৎসক পরামর্শ দিয়েছে নিয়মিত ওষুধ খাওয়ার, লাইফস্টাইল মডিফিকেশন করার, কিন্তু আমাদের দেশের রোগীরা যেটা করে থাকে যে সাময়িক সময়ের জন্য এই ওষুধটা খেলো, একটু যখন মুক্তি মেলে ওষুধটা আর কন্টিনিউ করে না এবং ফলো আপেও যায় না। আসলে ফলো আপ করানোটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এই অসুখগুলি তো লাইফ লং এর অসুখ। যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স যেসব কারণে হয়, এগুলি তো মডিফায়েবল না, এগুলিকে আমরা ওষুধ দিয়ে দমিয়ে রাখি। যেমন একটা লোকের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি, সে অনেক ওবেস, তার পেটের প্রেশার বেশি, সো তার রিফ্লাক্স তো হতেই থাকবে। সে যতদিন পর্যন্ত না তার ওবেসিটি না কমাতে পারবে, তার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার না কমবে, ততদিন তো তার এটা হতেই থাকবে। এবং যতদিন হবে ততদিন আমরা শুধু তাকে ওষুধ খাইয়ে তার কষ্টগুলির উপশম করব, একদমই ভালো করতে পারবো না। যেমন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়লে যেমন রিফ্ল্যাক্স হয়, এই জন্য দেখবেন প্রেগন্যান্সিতে মহিলারা এই যে বুক জ্বালা পড়ার কমপ্লেনটা ইনভেরিয়েবলি বলতে থাকে। যখন তার অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায় প্রেগন্যান্সির জন্য, তখন তার এই কষ্টটা হতেই থাকে। তখন সে প্রেগন্যান্সি ডেলিভারি না হওয়া পর্যন্ত তো তাকে ওষুধ খেয়েই জ্বালা পোড়াটা কমিয়ে রাখতে হবে। সে যদি 2 দিন খাওয়ার পরে ভালো লাগে আবার বন্ধ করে দেয় ডেলিভারি হওয়ার আগে, তাহলে তার এই সিমটমসটা রিকার করবে। একজন ওবেস পেশেন্টের সিমটমস রিকার করতে বাধ্য। একজন পেশেন্টের যার ইসোফেজিয়াল ডিসমোটিলিটি আছে, মানে খাদ্যনালীর কন্ট্রাকশানগুলি ডিসঅর্গানাইজড, এটা যতদিন তার থাকবে ততদিন তার এই কষ্টগুলি হতেই থাকবে। যেই পেশেন্টের
লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা ইনকম্পিটেন্ট, এটা ঠিক মতো বন্ধ হবে না, তার রিফ্লেক্স ওষুধ খাওয়া বন্ধ করলে আবার সে সিমটমসে ভুগবে। একদমই। এবং দীর্ঘদিন যদি তার ইসোফেজিয়াল রিফ্লেক্স হতে থাকে তাহলে ইসোফেগাসের ঘায়ের থেকে ফাইব্রোসিস হয়ে স্ট্রিকচার হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, এগুলি হতে থাকে। এবং বলছে যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স যদি দীর্ঘদিন চলতে থাকে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্সের 10% রোগীর ব্যারেটস ইসোফেগাস হয়। আচ্ছা। ব্যারেটস ইসোফেগাস মানে হলো ইসোফেগাসের লোয়ার এন্ডের যে স্কোমাস সেল ইপিথেলিয়াম আছে সেটা অ্যাসিড এক্সপোজার হতে হতে পরিবর্তন হয়ে কলামনার ইপিথেলিয়াম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা তো একটা প্রিক্যান্সারাস কন্ডিশন। বলছে ব্যারেটস ইসোফেগাস ইন লং রান 1% সিএ ইসোফেগাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা এত রিস্কে যাব কেন? একদমই তাই। আমরা ডাক্তারকে দেখানোর জন্য, ডাক্তার দেখানোর ভয়ে সরকারি ডাক্তারখানায় যাই, একদমই। প্রাইভেট পরীক্ষা করানোটা ডাক্তারখানায় যেতে হবে, জরুরি। পরীক্ষাটা করাই, আমরা জানি আমাদের কি হয়েছে, সেই হিসাবে আমরা রেমেডিটা নেই। এটাই হলো মানে রুগীদের প্রতি আমাদের একদম কামনাবাক্যে রিকোয়েস্ট, অনুরোধ যে আপনারা নিঃসন্দেহে। কোনো অসুখকে অবহেলা করবেন না, অসুখের মূলে যান, পরীক্ষা টরীক্ষা করে বুঝে নেন যে আল্লাহর মেহেরবানিতে আপনার অসুখটা খুবই সামান্য, মারাত্মক অসুখ হলে মারাত্মক চিকিৎসা লাগবে। একদমই। স্যার, কফি খাওয়া যদি কমিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স 50% কমে যেতে পারে, এমন একটা কথা প্রচলিত আছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ডেফিনেটলি 50% কমবে না। কফি একটা ফ্যাক্টর যেটা অ্যাসিডিটি বাড়ায়, সো অ্যাসিডিটি বাড়লে রিফ্লাক্স বাড়ে। সে কফি খাওয়া বন্ধ করলো কিন্তু চকলেট খেলো, কফি খাওয়া বন্ধ করলো কিন্তু অ্যালকোহল খেলো, কফি খাওয়া বন্ধ করলো কিন্তু আরো মোটা হয়ে গেল, তাহলে তার কি রিফ্লাক্স কমবে? একদমই নয়। কখনো না। সে কফি খাওয়া বন্ধ করে খাওয়ার পরে পেটটা ভাসিয়ে শুয়ে থাকলো, তাহলে কি তার রিফ্লেক্স কমবে? কখনো না। তাকে সবগুলি মানতে হবে। ডেফিনেটলি যার রিফ্লেক্স আছে সে কফি ডেফিনেটলি কম খাওয়া উচিত, কিন্তু কফি বন্ধ করলে সে একদম ভালো হয়ে যাবে এটা সত্য নয়। তাকে ভালো হতে হলে সব কিছুই মানতে হবে, মানে পুরো জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। দরকার হলে ওষুধও খেতে হবে। স্যার, আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা লেট নাইটে ঘরে ফেরেন কাজের পারপাসে। অনেক ডক্টররা রয়েছেন হয়তোবা ওটি শেষ করে ঘরে ফিরছেন, অনেক ওয়ার্কাররা রয়েছেন যাদের বাধ্য হয়ে রাত 12টার পরে ঘরে ফিরতে হচ্ছে এবং লেট নাইট মিল খেতে হয়। এই যে খাবারটি তাকে গ্রহণ করতেই হবে, সেক্ষেত্রে খাবারের প্যাটার্নটা কেমন করা জরুরি? আমরা মনে করি যে লেট নাইট খাওয়াটা ঠিক নয়। যারা বিভিন্ন কাজের জন্য লেট নাইটে বাসায় ফেরেন তারা তার কর্মস্থলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেওয়াটাই ভালো। তারপরেও যদি বাসায় এসে খেতে হয়, খাওয়ার পরে কিছুক্ষণ হলেও, ঘন্টাখানিক হলেও পাকস্থলিতে খাওয়াটা পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে হলো যে শুধু সলিড খাবারটা খাবে, লিকুইড খাবারটা খাবে না সাথে সাথে। সলিড খাওয়ার রিফ্লাক্স কম হবে। আর হলো শোয়ার সময় ডেফিনেটলি হেড এন্ড, মাথার দিকটা অন্তত পক্ষে 6 থেকে 8 ইঞ্চি উঁচু করে শোবেন, তাহলেও তিনি কিছুটা রিমেডি পাবেন। বাহ, খুবই চমৎকারভাবে বলেছেন স্যার। আমরা অনেকেই প্রতিদিন সকালে খালি পেটে জিরা পানি খাই। এই জিরা পানি খাবার কি কোনো উপকারিতা রয়েছে? আছে, জিরার অনেক উপকারিতা আছে। জিরা ইমিউনিটি বাড়ায়, জিরা ইনফ্লামেশন কমায়, জিরা অ্যাসিডিটি কমায়। কিন্তু জিরা বা মৌরির একটাই তো জিরার, তাই তো, যে সেটা আমরা বলি এই মৌরিতে কিন্তু ইস্ট্রোজেন থাকে। আচ্ছা। সো বেশি মৌরি খেলে, বেশি জিরা খেলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার হতে পারে। এটা মনে রেখেই বাকি করতে হবে। পেটে ব্যথা হয় জিরা বেশি খেলে, অ্যাসিডিটি বাড়তে পারে জিরা বেশি খেলে, এগুলি মনে রেখেই বেশি জিরা খেতে হবে। পরিমিত বা সামান্য জিরা আমরা আমাদের কারিতে যতটুকু জিরা ইউজ করি দ্যাট ইজ সাফিসিয়েন্ট, বেশি খেতে হবে কেন? নিঃসন্দেহে। এবং কতটুকু খাবো সেটুকু অবশ্যই ভেবে খাওয়া জরুরি। আমরা যা তা ইচ্ছা মতো খেয়ে ফেললাম, তাতে করে শরীরের বিভিন্ন ধরনের জটিলতার কারণ হলো সেটি অবশ্যই শঙ্কিত হওয়ার মতো একটি বিষয়। স্যার, একদম শেষ সময় আমাদের যে সমস্ত রোগীরা এই ধরনের ডিজিজ নিয়ে সাফার করছে তাদের উদ্দেশ্যে কি কোনো পরামর্শ থাকবে? পরামর্শ তো ডেফিনেটলি আছে। এই রোগ মারাত্মক, এই রোগ অন্যান্য মারাত্মক রোগ, হার্ট ডিজিজ, তারপরে ইসোফেগাসের অন্যান্য ক্যান্সার,
এই ধরনের ডিজিজকে মিমিক করে। আমরা বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, অন্যান্য রোগ আর এটা মনে করে শুধু এটার ওষুধ খেলাম আর অন্যান্য রোগগুলি আমরা এক্সক্লুড করলাম না, এটা কখনো যেন না হয়। আমরা মারাত্মক অন্যান্য হার্টের অসুখ, ইসোফেগাসের ক্যান্সার, বয়স্কদের জন্য এই রোগগুলি আগে আমরা এক্সক্লুড করব পরীক্ষা করে। তারপরে যদি আমরা কনফার্ম হই যে আমাদের রিফ্লেক্সই আছে, তাহলে আমরা রিফ্লেক্সের জন্য লাইফস্টাইলটা মডিফিকেশন করব। খাওয়ার পরপর পানি খাবো না, খাওয়ার পরপর শুবো না, খাওয়ার পরপর সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করব না, ভারী জিনিস তুলব না, স্ট্রেইন করব না, এগুলি মানব। তারপরে হলো পার্টিকুলার যেসব খাওয়াগুলি খেলে আমার বুক জ্বলে সেটা পেশেন্ট নিজেই বুঝতে পারবে যে আমি এই খাবারগুলি বাদ দিলে আমি ভালো থাকি, ওই খাবারগুলি বাদ দিতে হবে। আমরা ডাক্তাররা বলি অ্যালকোহল, আমরা ডাক্তাররা বলি চকলেট, আমরা ডাক্তাররা বলি ফ্যাট, আমরা বলি টি, কফি, এগুলি খাবেন না। এগুলিতে ডেফিনেটলি অ্যাসিডিটি বাড়াবে, রিফ্লেক্স বাড়াবে। আর একজন মানুষ যদি স্মোকিং করার পরে তার অ্যাসিড রিফ্লেক্স বেড়ে যায়, সে কি স্মোকিং করা উচিত? নিশ্চয়ই না। এভাবে অন্য অন্য খাবারও পার্টিকুলারলি আমরা বলি কাস্টমাইজড, যে যার কষ্টটা বুঝতে পারবে, যে যেটা খেলে কষ্ট হয় সেটা সে বাদ দিবে। বিশেষ করে ওজন কমাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে পেটের অন্যান্য অসুখ আছে কিনা, লিভারের অসুখ, গলব্লাডারের অসুখ, প্যানক্রিয়াসের অসুখ, এইসব অসুখগুলি নাই এটা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করে তারপরে নিশ্চিত থাকতে হবে। আদারওয়াইজ আমরা একটা খারাপ রোগকে অ্যাসিডিটি মনে করে অবহেলা করতে পারি, এটা ভালো নয়। একদমই, খুবই চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন। প্রত্যেকটি দর্শক আপনার এই তথ্যের মাধ্যমে আমি বিশ্বাস করি অনেক বেশি উপকৃত হয়েছে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শকরা আমাদের কথা মন দিয়ে শুনুন এবং এটা পালন করবার চেষ্টা করুন। আপনারা উপকৃত হলেই আমরা খুশি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে নিজেকে একটুখানি সুরক্ষিত রাখে এবং সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন।